মাত্র ৭০ দিনের মাথায় পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ১৫ই মে সুপ্রিম কোর্টের এজলাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের তেলাপোকা আর সমাজের পরজীবী বলেছিলেন। আর ঠিক ২৫ জুলাই সেই তেলাপোকারাই মোদী সরকারের একজন পূর্ণ মন্ত্রিসভার সদস্যকে চেয়ার থেকে নামিয়ে দিলেন। অন্তত এই আন্দোলনে আমজনতার কণ্ঠ জয়ী হয়েছে আর মোদী সরকারকে পিছু হটতে হয়েছে। এখন ঘটনা হলো, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দাবি করা একটি দেশে নাগরিকদের কি জবাবদিহিতা আদায় করতেও ৭০ দিনের আন্দোলন, লাঠিচার্জ আর টিয়ার গ্যাসের মধ্য দিয়ে যেতে হবে? তাহলে ভারত কতটা গণতান্ত্রিক? ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শুধু পদত্যাগই করেননি, ককরোচ জনতা পার্টির ৩টি মূল দাবিও মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। দাবিগুলো ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়া এবং প্রশ্ন ফাঁসের ঘটনার পর আত্মহননকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। পদত্যাগের পর ধর্মেন্দ্র প্রধান বলেছেন, দেশের তরুণদের আশা আকাঙ্ক্ষা ও ন্যায্য প্রত্যাশার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। অন্যদিকে সিজেপি বা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, আপনি যদি ভয় না পান এবং সরকারের সামনে মাথা নত না করেন, তাহলে যে কারো পদত্যাগ নিশ্চিত করতে পারেন। গণতন্ত্রে ভয় পাবেন না। এরপর সিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ছাত্রশক্তি জিন্দাবাদ। কিন্তু এই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত একজন মন্ত্রীর পদত্যাগ নয়, বরং এই ঘটনা দেখিয়েছে রাষ্ট্রের ক্ষমতা আর নাগরিকের ক্ষমতার সম্পর্ক এখন নতুন করে আলোচনায় এসেছে। আর এখানেই ট্যাগিংয়ের রাজনীতির মুখোশ খুলে যায়। গত ৭০ দিনে সরকারপন্থী মিডিয়া ও বিজেপির মুখপাত্ররা এই আন্দোলনকে দেশবিরোধী, পাকিস্তানি চক্রান্ত, শহুরে নকশাল কিংবা বিদেশি টুলকিট বলে আখ্যা দিয়েছে। অথচ শেষ পর্যন্ত সরকার সেই আন্দোলনকারীদের সঙ্গেই আলোচনায় বসেছে এবং তাদের দাবিও মেনে নিয়েছে। তাহলে কি মোদির পুরো ন্যারেটিভটাই প্রশ্নের মুখে পড়ল না? যদি সত্যিই তারা রাষ্ট্রবিরোধী হতো, তাহলে সরকার আলোচনায় বসত না, মন্ত্রীও পদত্যাগ করতেন না। বরং এই ঘটনায় দেখালো, পাকিস্তানি বা দেশবিরোধী ট্যাগ অনেক সময় রাজনৈতিক অস্ত্র হিসেবেই ব্যবহৃত হয়। গণতন্ত্রে বিরোধী মতকে প্রতিপক্ষ হিসেবে দেখাটা খুবই স্বাভাবিক, কিন্তু রাষ্ট্রের শত্রু বানিয়ে দিলে সংলাপের জায়গাটাই সংকুচিত হয়ে আসে। তবে শুধু একজন মন্ত্রীর পদত্যাগ নিয়ে আন্দোলনের প্রকৃত সফলতা মাপা যায় না। যে সংকট থেকে আন্দোলনের জন্ম, তার সমাধান কি হচ্ছে? আল জাজিরার তথ্য অনুযায়ী প্রশ্ন ফাঁসের ঘটনার পর অন্তত ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ইন্ডিয়া টুডের বিশ্লেষণ বলছে, ২০২৬ সালেই নিট সম্পর্কিত অন্তত ১৪টি আত্মহত্যা হয়েছে। অথচ ভারত সরকার আগেই সংসদে জানিয়েছিল, কোচিং সেন্টার ভিত্তিক শিক্ষার্থী আত্মহত্যার আলাদা কোনো সরকারি হিসাব তারা রাখে না। এনসিআরবি বলছে, ২০২৪ সালে ভারতে ১৪,৪৮৮ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাহলে প্রশ্নফাঁস সংশ্লিষ্ট মৃত্যুর আলাদা তদন্ত হলো না কেন? স্বাধীন কোনো কমিশন গঠন করা হলো না কেন? রাজনৈতিক সমাধান এসেছে, কিন্তু কাঠামোগত জবাবদিহিতা এখনও বাকি। একই প্রশ্ন উঠে আসে পুলিশি ভূমিকা নিয়েও। ২০ জুলাই দিল্লিতে টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং গণ আটকের ঘটনা ঘটেছে। সিজেপি এখনও আরএএফ ও দিল্লি পুলিশের প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে যাচ্ছে। এখনও কোনো স্বাধীন তদন্ত হয়নি, কোনো কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। একজন মন্ত্রী দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু রাষ্ট্রীয় বল প্রয়োগের জবাবদিহিতা এখনও অধরাই রয়ে গেছে। বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতের গণতন্ত্র কতটা শক্ত, সেটাও হয়তো এখানেই পরীক্ষা হবে। তাহলে কি এটি মোদির ক্ষমতাচ্যুতির শুরু? এত দ্রুত এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। ভারতের অর্থনীতি এখনও শক্তিশালী, বিজেপির সাংগঠনিক ভিত্তিও অক্ষত, আর মোদির ব্যক্তিগত জনপ্রিয়তাও এখনও অনেক বেশি। তবে ইতিহাস এটাও বলে, ১৯৭৪ সালের নবনির্মাণ আন্দোলন কিংবা ২০১১ সালের আন্না হাজারে আন্দোলনের মতো ছাত্র ও নাগরিক আন্দোলন ভারতের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। ককরোচ জনতা পার্টি এখনও নিবন্ধিত রাজনৈতিক দল নয়, কিন্তু তাদের ইনস্টাগ্রামের অনুসারী বিজেপির চেয়েও বেশি। আগামী ৩ বছরে যদি বেকারত্ব বাড়ে, আবার কোনো পরীক্ষায় কেলেঙ্কারি হয় কিংবা একইভাবে ভিন্নমতকে দেশবিরোধী বলা হয়, তাহলে
এই তরুণরাই 2029 সালের রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তাই 25 জুলাইয়ের পদত্যাগের মধ্য দিয়ে মোদি অপরাজেয় এই ধারণায় যে একটা ফাটল ধরেছে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে সরকার প্রতিটি সমালোচনাকে দেশবিরোধী বলে খারিজ করতে অভ্যস্ত ছিল, সেই সরকার শেষ পর্যন্ত জনচাপের সামনে নতি স্বীকার করেছে। আর তেলাপোকারা দেখিয়ে দিয়েছে অপমানের একটি শব্দকেও প্রতিরোধের প্রতীকে বদলে দেওয়া যায়। তাহলে এটি শুধু একজন শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নাকি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঙুল তোলা? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।